farlig. Gitt en time, vet en du skal habibi. বললাম তো বিয়ে করব না, তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন? আপনার কি আর কাজ নেই নাকি? আপনাকে আর কিভাবে বোঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, ঘৃণা করি আপনাকে আমি। আই জাস্ট হেট ইউ মিস্টার জাংকুক। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছা হয় না, কেন বুঝেন না আপনি? কথাগুলো বলে তে সামনের দিকে হাঁটতে লাগলো। জাংকুক রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব তো এই মেয়েকে দিতেই হবে। মিস্টার জিয়ন জাংকুকের সাথে এভাবে কথা বলার সাহস কি করে পেল এই মেয়ে? তার মতো এমন একজন মাফিয়া মানুষকে এইটুকুনি একটা মেয়ে এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল। এর প্রতিশোধ কিভাবে নিতে হবে ভালো করেই জানা আছে আমার। এর শেষ দেখে ছাড়বো আমি। প্রায় 4 বছর আগে কুসুমপুর গ্রামের ছোট একটা গ্রামে থাকি আমরা। আমার বাবা জিয়ন যে হোক কৃষিকাজ করা তার পেশা। এমন নয় যে উনি পড়ালেখা করেননি। বাবা চাচা দুজনেই মাস্টার্স কমপ্লিট করেছেন। চাচা একজন দক্ষ বিজনেসম্যান, শহরে থাকেন তিনি। ওইখানেই তাদের বিশাল প্রাসাদময় বাড়ি স্থাপিত রয়েছে। অবশ্য দেশেও আরেকটা ইট পাথরের বাড়ি পড়ে আছে, কিন্তু এটা এখন কাজে আসে না। এতগুলো বছর ধরে ওই বাড়ির দরজা বন্ধ। চাচা যখন প্রথম ট্রান্সফার হয়ে ঢাকা যায় তারপর থেকে ততটাও আসেননি দেশে। এই তো বছর 8-9 কাছাকাছি হবে তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। দুজন ছেলেকে আর চাচিকে নিয়ে চলে গিয়েছিল। অবশ্য আমার এসব কিছু ঝাপসা মনে আছে, ততটাও মনে নেই। কিভাবেই বা থাকবে, আমি তো তখন একেবারে ছোট ছিলাম। এই বছর 6-7 হবে। এখন আমার পরিচয়টা দিই, আমি জিয়ন তেয়াং। অবশ্য জিয়ন বংশ নামটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি। এটা আমার মোটেও পছন্দ নয়, কারণ জিয়ন নামটা শুনলেই ওই লোকটার কথা মনে পড়ে। নিজেকে মহান বানানোর প্রচেষ্টায় জিয়ন শব্দটা ইউজ করে সব সময়। আমি টিভিতে দেখেছি, খবরগুলোতে যখনই ওনার ব্যাপারে কিছু রিপোর্ট আসে তখন নামটার প্রথমেই জিয়ন থাকবেই থাকবে। যাই হোক, মেইন কথায় আসি। আমি এবার ক্লাস 9-এ পড়ি, আমাদের এলাকার স্কুলেই। চাচাজান অবশ্য কয়েকবার বলেছেন তাদের কাছে গিয়ে শহরে পড়াশোনা করতে, কিন্তু আমি কি আর ওই বাড়িতে যাওয়ার লোক যেখানে ওই লোকটা আছে? অবশ্যই নিজের পায়ে নিজে কুড়াল মারবো না, তাই না? আমার ছোট বোন জেনি, দুজন বেশ মিলেমিশেই থাকি। আর 5টা বোনদের মতো ঝগড়া হয় না আমাদের মাঝে। কিভাবে হবে? ওর কথাগুলো যে বেশ মিষ্টি, কত সুন্দর করে আবদার করে আমার কাছে। ফেলে দেওয়া যায় নাকি? আমার তো মনে হয় যাদের বোন এত কিউট তাদের মাঝে কোনোদিন ঝগড়া হয় না। এত মায়াবী মুখের আবদার নিয়ে ঝগড়া করা যায় নাকি? আমার মা আয়ু, অবশ্য সবটা ক্রেডিট তারই বলা যায়, কারণ ঝগড়া হওয়ার আগেই আম্মু সবকিছু শুনে সেটাকে মিটিয়ে দেয়। অঞ্চলের আশেপাশের প্রায় সবাই আমাদের পরিবারের ব্যাপারে কম বেশি অবগত। 2 চালা 1 চালা বাড়ি, ভিটার মাঝেই আমাদের বাড়িটা, ইট পাথরের বালু দিয়ে নির্মিত। আর পরিচিতিটা আব্বুর জন্য সম্মানজনকভাবে টিকে আছে, নয়তো রোজ রোজ নিউজে জিয়ন বাড়ির বড় ছেলে ওই মাফিয়া লোকটার খুন খারাপি দেখতে দেখতে এতদিন জিয়ন থেকে মাফিয়া বংশ নামে পরিচিত হয়ে যেত, যেটা এখনো আমার বাবার পরিশ্রম আর সফলতার কারণে এখনো হয়নি বলা যায়। আর এতক্ষণ যার কথা বললাম উনি আমার বড় চাচার বড় ছেলে জিয়ন জাংকুক। প্রতিদিন মানুষ খুন করে, সেটাকে নিউজ বানানো তার পেশায় পরিণত হয়েছে। অবশ্য আমি তাকে বড় হওয়ার পর সামনে থেকে না দেখলেও টিভিতে ফোনে দেখে নিয়েছি। এমনিতেই ছোটবেলায় রুচি থেকে বেরিয়ে গিয়েছে লোকটা। এমন উদ্ভিটে লোক আর 5টা দেখিনি আমি। আচ্ছা, ওই লোকটা আমার চেয়ে কত বছরের বড় হবে? 8-10 তো হবেই। আচ্ছা, বাদ দিয়ে এই লোকটার কথা। ওনার কথা ভাবলেই গা ঘিনঘিন করে আমার। মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম আমি। মাঝের রুমে পা রাখতেই আম্মু আমায় এক আজগুবি কথা শুনিয়ে দিলেন। কাল নাকি চাচা আসবেন আমায় নিয়ে যেতে। আমি শুনে আশ্চর্য হলাম কিছুটা। আমি ওই বাড়িতে গিয়ে কি করব? আমাকে কি ভূতে ধরেছে যে ওই বাড়িতে যাব আমি? আম্মুর মুখের উপর বলে দিলাম, পারবো না মা। আয়ু থেকে ধমক দিয়ে বললেন, কেন পারবি না? আমি কি তোর খারাপের জন্য বলছি? সব দিক ভেবে আমি বলছি। তাছাড়া শহরে গিয়ে পড়াশোনাটা চালালে আরো উন্নত হবে। আর বড় ভাইজান যেহেতু বলেছে, সেক্ষেত্রে তো আমি তার কথা ফেলতে পারবো না। আর তোর বাপ তার ভাইয়ের কথা নড়চড় কখনো করেছে? তার ভাইকে কতটা ভালোবাসে তুই জানিস না? তাহলে কথা কেন বাড়াচ্ছিস? মা, আমরা জানি চাচাজান খুব ভালো মনের মানুষ, কিন্তু তার ছেলে ওই মাফিয়া মস্তানটার বাড়িতে আমি থাকতে পারবো না। যত সব এসব কথা বাদ দাও তো মা। তোকে কি বলছি জাংকুকের কাছে ঘুরঘুর করতে? জানিস না ওই বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই? তোর চাচি তো সেই অনেক আগেই মারা গিয়েছেন। এখন ভাইজানের বয়স হয়েছে, একা চলতে কষ্ট হয় বিদায় তো তোকে যেতে বলছে। আর এমন না যে তোকে কাজ করতে হবে। তাদের বাড়িতে অন্তত 4-5টা কাজের মানুষ থাকার কথা। ছেলেটা হয়েছে পাজি বখাটে মস্তান। সে কি তার বাপের দিকে তাকায়? বছরে একবারও না।
তোকে তো ভাইজান নিজের মেয়ের মতোই দেখে। ছোটবেলার কথা ভুলে গিয়েছিস? যখন ভাইজান দেশে থাকতো তখন তোর জন্য কত কি না করেছে। জানি বলেই তো বলছি, ওই বাড়ি আমার জন্য সেফ না মা। তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি না। জাঙ্কুক ভাইয়ের সামান্য টি শার্টটা একবার পরেছিলাম বলে ভাইয়া আমাকে অনেক বকাঝকা করেছিল আর থাপ্পড়ও মেরেছিল। সেটা দেখে চাচা তাকে মেরেছিল বিদায় আমাকে আবার তার বন্ধুদের দিয়ে মাইর খাইয়েছিল। সেই এক কথা। আরে এখন কি সে ছোট আছে নাকি? তার কি এসব মনে আছে? সেটা জানি মা, কিন্তু তোমরা বুঝতেছো না কেন আমাকে? আর এ নিয়ে কোনো কথা বাড়াতে চাই না আমি। যাব না মানে যাব না। এমন সময় আগমন ঘটে জি হোপের। তিনি তাদের কথার মাঝে এই কথা টেনে বললেন, তোমার মেয়ের কথা বা অনুমতি নিতে আমি বলছি, তর্ক করছো কেন অযথা? এক কথাই শেষ, সেটা আমার কথা যদি মানতে না পারো তাহলে সোজা বের হয়ে যাও, না হলে নিজের ব্যবস্থা নিজে করো। গম্ভীর মুখে কথাগুলো বলে তিনি নিজের ঘরে যেতে যেতে বললেন, আয়ু মনে হয় বৃষ্টি আসবে, কোদালটা নিয়ে রেডি করো। খেতে পানি ভাসমান হলে চারাগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চাটা কি এখন দিব নাকি পরে? হ্যাঁ দাও, চা খেয়ে পরে বের হবো। আর শোনো, কালকে ভাইজান আসবে তোমার মেয়েকে নিতে। কথা না শুনলে কি হবে আর যেন বুঝাতে না হয়। কথাগুলো বলেই জেহব চলে গেল। আর জেনি এসে বলল, আম্মু আপু যদি চলে যায় আমি একা থাকবো কিভাবে? কার সাথে খেলবো? আম্মু আছি না তোমার কাছে? আমার সাথে মজা করবে, কিন্তু তোমার চাচা জানের তো মেয়ে নেই। তোমার চাচিও তো আল্লাহর কাছে চলে গেছে, চাচা জান একা কিভাবে থাকবে? জেনি একটু কি যেন ভেবে মাথা চুলকিয়ে বলল, তাই তো, চাচা জানের তো অনেক কষ্ট, একা একা থাকে। ঠিক আছে, আপু গেলে না হয় তোমার সাথেই থাকবো। তে রাগে ধেত শব্দ করে ফ্লোরে জোরে জোরে পা ফেলে নিজের রুমে চলে গেল। তে নিজে নিজে চোখ মুখ মুছে বলতে লাগলো, আমাকে কেউ কেন বুঝে না? আমাকে ওই লোকটা দেখলেই মারবে আমি জানি। আমি তো ওই দিন সবাইকে মিথ্যে বলেছিলাম, কেউ না জানলেও আমি তো জানি কেন ভাইয়াকে আমি ভয় পাই। ওই দিন তো ভাইয়া আমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, আর আমি কিনা তারপর থেকেই তো আর ভাইয়ার সামনে যাইনি। আর ভাবতে পারছে না তে, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে কারো ভয়ে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। জীবন মহলে আবদ্ধ পাখিগুলো যেন একটু ঠাঁই পাওয়ার আশায় এদিক সেদিক ছোটাছুটি করছে। পাখিরা যেমন তাদের বাসা নতুন করে বাঁধাই করার জন্য নতুন জায়গায় একটু সুযোগ খুঁজতে থাকে, আমারও মনে হচ্ছে আমি নিজের বাড়ি শূন্য হয়ে নতুন বাসায় থাকার জন্য একটু সুবিধা খুঁজছি। সকালবেলা বৃষ্টির মধ্যে দিয়েই আরেম চাচা আমাদের বাড়ি গিয়ে আমাকে ঠিক দুপুরে কাদা মাঠে গাড়ি চালিয়ে পাকা রাস্তায় উঠে আমি চেয়েও থাকতে পারিনি, বাধ্য হয়ে আসতে হয়েছে। হ্যাঁ, আমার থাকতে কোনো অসুবিধা তো ছিল না যদি জাঙ্কুক ভাইয়া না থাকতো। তবে অবশ্য আসার সময় সারাটা রাস্তা একই দোয়া করেছি যেন ভাইয়ার কিছু মনে না থাকে, আমি যেন ভাইয়ার মুখোমুখি কোনোদিনও না হই। গাড়ি এসে পার্ক হলো জীবন বাড়ির গেটের সামনে। বিশাল বড় গেট, রাজকীয় কাজ করা গেটটায় গাড়ি থেকে নামতেই দেখলাম দুতলা সাদা রঙের মাঝে সোনালী চারুকাজ করা। আমি বাড়ির দিকে তাকিয়ে একটু অবাক দৃষ্টিতে দেখতে লাগলাম। আরেম চাচা বলে উঠলেন, কি রে মা, কি দেখছিস? ভেতরে যা। আমি আমতা আমতা করে বললাম, চাচা আমাকে এখানে কি সত্যি থাকতে হবে? না থাকলে হয় না? কথা বলার সাথে সাথে বুঝতে পারলাম আমার কথাটা বলা ঠিক হয়নি। চাচার চেহারাটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেছে। আসলে আমিও বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। এখন আর কি করার, বলে তো ফেলেছি, কিছুই তো করার নেই এখন। তবুও চাচাকে মানাতে চাইলাম কথা কাটিয়ে। সরি চাচা, ভুলে। আমার কথাটা শেষ না হতেই চাচা আমার মাথায় স্নেহের ছোঁয়া দিয়ে বললেন, মা তোর কি বেশি খারাপ লাগছে? আমার কাছে থাকলে তোর কি বেশি অসুবিধা হবে? আমার বাড়িটা একদম নারী শূন্য, খোলা আকাশ মনে হয় রে মা। জানিস, যখন তোর চাচি ছিল বাড়িটাতে খুব ভালো লাগতো, এক হাতে সব সামাল দিত। কিন্তু আর কিছু বলার আগেই চাচার চোখ ছলছল করে উঠল। আমি সেটা বুঝে নিয়ে চাচাকে আশ্বাস দিয়ে বললাম, চাচা তুমি মন খারাপ করো না। আচ্ছা ছাড়ো, আমি এখানেই থাকবো, যাচ্ছি না কোথাও তোমাকে ছাড়া। এখন থেকে আমি তোমার মেয়ে। আমার কথায় চাচা যেন আরো কয়েক হাজার বছর বেঁচে থাকার আশ্বাস পেল। খুশিতে উৎফুল্ল হয়ে উঠে বললেন, সত্যি বলছিস মা? হ্যাঁ সত্যি, কিন্তু আমার একটা শর্ত আছে। এতে আবার কি শর্ত আছে? তোমার বড় ছেলে যদি আমাকে কখনো মারার চেষ্টা করে তাহলে কিন্তু খুব খারাপ হবে। বড় কথা হচ্ছে তোমার বড় ছেলে যেন আমি এখানে আছি সেটা না জানে। কথাটা বলে আমি অভিমানী দৃষ্টি আকর্ষণ করলাম চাচা। ঠিক আছে, বলবো না। কিন্তু কথা শেষ না করে চাচা কথা ঘুরিয়ে বলল, এখন চল তো, এত ঝড়ো হাওয়ায় আর দাঁড়িয়ে থাকতে পারছি না।
পাশে ছাতা হাতে ধরে থাকা মধ্যবয়স্ক লোকটি বলল, স্যার একটা কথা বলার ছিল। আসলে স্যার, ছোট সাহেব আজ কথাটা শেষ করতে দিল না। আরেন চাচা, তার আগেই চাচা বলল, তোকে কথা বলতে বলেছি এখন, আর এখন কোনো কথা হবে না, ভেতরে গিয়ে বলিস। বলে হাঁটতে শুরু করলো সামনের দিকে। সঙ্গে আমিও চাচার সঙ্গে পা মিলিয়ে হাঁটতে লাগলাম। চারদিকে বাড়ির সৌন্দর্য বাহির থেকে যতটা না দেখলাম তার চেয়ে দ্বিগুণ অবাক হলাম ভিতরে গিয়ে। কি সুন্দর করে বাড়িটা সাজানো। দোতলায় ওঠার আগে চোখ পড়লো বাড়ির দুই দিক দিয়ে সিঁড়ি আছে, রাজকীয়। একটু ঘোরানো হয়ে নিচের দিকে। সিস্টেমটা আমার বেশ ভালোই লেগেছে। বিশাল বড় ড্রয়িং রুম, চারদিকে দেওয়াল বিভিন্ন টাইপের পেন্টিং লাগানো, আবার ঘরের প্রতিটা দেওয়াল কর্নারে মাঝারি সাইজের মূর্তি, হয়তো সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। চারদিকে মনোযোগ দিয়ে দেখার সময় হঠাৎ চাচার কথায় আমার ধ্যান ভাঙে। কি রে মা, কি দেখছিস? এমনি আর কি। আমি কোথায় থাকবো? আমি ফ্রেশ হব চাচা, আমার ভীষণ গরম লাগছে। কি বলিস? এই ঝড়ো হাওয়ায় বৃষ্টিপাতে তোর গরম লাগছে? আসলে অনেকটা সময় গাড়িতে ছিলাম তো, তাই একটু। আচ্ছা। চাচার পাশের লোকটিকে চোখে ইশারা করতে লোকটি আমাকে বলল, ম্যাম আসুন, আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। আপনি মনে হয় চাচার সাথেই সবসময় থাকেন, আই মিন বিশেষ অ্যাসিস্ট্যান্ট। লোকটি বলল, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন। আচ্ছা ঠিক আছে, আর শুনুন, আমাকে ম্যাডাম ডাকার প্রয়োজন নেই। লোকটি বলল, তাহলে ম্যাম কি বলে সম্বোধন করব? আমি লোকটার কথায় ভাবতে লাগলাম, ঠিকই তো, তাহলে কি বলে ডাকবে? আমার ভাবার মাঝেই চাচা বললেন, তোর কি অসুবিধা হয় ম্যাম ডাকলে? আর অসুবিধা হয় না চাচা, কিন্তু আমাকে আর বলতে না দিয়ে চাচা বললেন, তাহলে তো সমস্যা নেই, যেটা ডেকেছে সেটাই থাক। আমিও আর কিছু বললাম না। বিকেলে চাচার সাথে নাস্তা করে রুমে আসলাম। একটু বিশ্রাম নিয়ে ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। এমনিতে চাচা বলেছিল তার ছেলে নাকি বরাবরই বাড়িতে থাকেন না। কোথায় থাকে কে জানে, তবে 2-3 দিন পর পর আসে, রাতটা থেকে আবার চলে যায়। কথাটা শোনার পর আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। তার মানে আমি চাইলেই লুকিয়ে থাকতে পারি একটি দিনের জন্য। এটা ভেবেই খুশিতে আত্মহারা আমার মন। বাসায় কোনো রান্নার লোক নেই, তবে বাড়িটা পরিষ্কার আর গুছিয়ে রাখার জন্য 3-4 জন গার্ড প্লাস কাজের লোক আছে। এখন আমি এসেছি তাই রান্না বান্নার লোক রাখবে চাচা বলল। বেশ ভালোই হয়েছে, নিজেকে স্বাধীন মনে হচ্ছে আজ। বাড়িতে এমনিতেই থেকে থেকে বোর হচ্ছিলাম, তাছাড়া উঠতে বসতে মায়ের গা ছাড়া কথাগুলো ও এখন আর শুনতে হবে না। এটা ভেবেই আনন্দে লাফিয়ে উঠলাম। ছাদ থেকে চোখ পড়লো বাড়ির সামনের বিভিন্ন ফুলের গাছ দেখে। মনটা ভরে গেল। ফুলের সুবাস পাচ্ছি কিনা জানি না, তবে ফুলগুলোকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। তাই ঝটপট দেরি না করে দৌড়ে সিঁড়ির কাছে নামতে যাব, আর তার আগেই চোখে পড়লো একটি রুমের দিকে। গলা উঁচিয়ে দেখতে চেষ্টা করলাম। আমার কাছে রুমটা খুব আকর্ষণীয় মনে হলো, কারণ বাকি রুমগুলো থেকে অন্যরকম লাগলো। তখন আমার এই রুমটা যাওয়া হয়নি। এই রুমটা কর্নারে ছিল বিধায় সবগুলো দেখতে দেখতে এটা আর ইচ্ছে হচ্ছিল না তাই। তাছাড়া রুমটা তখন লক করা ছিল মনে হয়। মাথা চুলকিয়ে নিশ্চিত হলাম, হ্যাঁ এই রুমটা তখন লক করা ছিল। এখন খোলা আছে, কিন্তু দরজাটা পুরোটা খোলা না হলেও একটু ফাঁকা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাতে লাইট জ্বলছে। আর ফুলের তোড়াটা নিচে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। কে ফেললো এই ফুলের টবটা? আশ্চর্য, গার্ডগুলো ঠিক মতো গুছিয়ে রাখতেও জানে না। অবশ্য জানবে বা কি করে? মহিলাদের গোছানো আর পুরুষদের গোছানো এক হলো নাকি? বলতে বলতে রুমে গিয়ে দরজা খুললেই কোনো দিকে না তাকিয়ে বসে পড়লাম এটা পরিষ্কার করতে। কাঁচা ফুলের ঘ্রাণ নিতে চোখ বন্ধ করে নিলাম। অনুভূতিগুলো যেন উড়ু উড়ু শুরু করে দিয়েছে। কি সুন্দর মন মাতানো ঘ্রাণ। আচ্ছা, বাকি সবগুলো রুমও কি কাঁচা ফুল নাকি প্লাস্টিকের ভাবতে লাগলাম। তার মধ্যেই হঠাৎ মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আচমকা চোখের উপর ছায়া পড়তেই চোখ খুলে উপরে তাকালাম। সত্যি বলতে এখানে আসাটাই উচিত হয়নি। কে জানতো আজকে আমার এই বাড়িতে চির নিঃশ্বাস ত্যাগ করতে হবে? আমি কি জানতাম যে আজকে এই মাফিয়া ভাইটা এই বাড়িতে আসবে? আমাকে কেউ কেন বললো না যে আজই আসবে? ভাবতে ভাবতে ঠোঁট উল্টে কেঁদে দিলাম। হঠাৎ কারো জোর প্রয়োগ শক্তি আমার বাহুতে লাগতেই চোখ তুলে তাকালাম। আমাকে বসা থেকে উঠিয়ে সবটা শক্তি দিয়েই মনে হয় শক্ত করে ধরে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। দৃঢ় কণ্ঠে আমাকে বাহু চেপে ধরে বলল, হু আর ইউ? আমি কাঁপতে থাকলাম আর চোখ জোড়া লাল হয়ে আছে। মনে হলো এখনই আমাকে মেরে মাটিতে পুঁতে দিবে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম,
আসলে আমি এখানে আমার কথার অপেক্ষায় না থেকে আরো শক্ত করে আমার বাহু চেপে ধরে বলতে লাগলো, আনসার মি, হু আর ইউ? আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এত শক্ত হাতে ধরেছে, মনে হচ্ছে এক্ষুনি হাত দুইটা বডি থেকে আলাদা হয়ে যাবে। ব্যথা সহ্য করতে না পেরে বললাম, আমার লাগছে, ছাড়ুন আমাকে। এবার আর কোনো কথা না বলে আমাকে সিঁড়ি দিয়ে টেনে হেঁচড়ে নামাতে নামাতে চেঁচিয়ে বলতে লাগলো, বাবা বাবা। তার কথায় বাড়ির গার্ডসরা ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তখন হয়তো চাচা বাড়ি ছিল না, তাই চাচাকে দেখতে পাইনি। উনি একজন গার্ডের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, বাবা কোথায়? বড় স্যার ছোট সাপকে আনতে গেছেন। তা এই মেয়েটা এখানে কেন? এই বাড়িতে কি করছে? কার কি হয়? হু ইজ শি? একজন গার্ড এগিয়ে এসে বলল, স্যার আমরা তো জানি না, তবে স্যারকে দেখেছি দুপুরে তাকে নিয়ে আসতে। যাওয়ার সময় বলে গেছে যেন তার দিকে খেয়াল রাখি, উনি ওনার মেয়ে হয়। দিলেন তো ফাঁসিয়ে। চাচা বলেছিল তার মাফিয়া ছেলেকে বলবে না। এখন কি হবে? জাংকুক হঠাৎ তেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তে তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। জাংকুক আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। গার্ডদের একজন এগিয়ে এসে বলল, ম্যাম আসলে বড় সাহেব একটু এমনই, কিছু মনে করবেন না। বলতে বলতে তেকে ফ্লোর থেকে টেনে তুললো। হয়তো আপনাকে চিনতে অসুবিধা হয়েছে সাহেবের, তাই আর কি। আপনি ওনার কি হন? আমি কান্না থামিয়ে নাক মুছতে মুছতে বললাম, আমি এই লোকটার কিচ্ছু হই না। বললেই সেখান থেকে নিজের রুমে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। পরিবেশটা একটু গরম। আরএম রাগান্বিত এই মুহূর্তে। সন্ধ্যাবেলার বিষয়টা তার কান অবধি পৌঁছেছে, তাই আরএম তার মাফিয়া ছেলেকে ডেকেছেন। জাংকুক এসে বলল, এভাবে ডাকার মানে কি? কথাটা বলেই খেয়াল করলো আরএমের পাশে তেকে। সাথে সাথে মাথায় রক্ত যেন নাড়া দিয়ে উঠলো। তে জাংকুকের চোখের দিকে দেখে এই মুহূর্তে বুঝে গেছে এখন তার কপালে আবারও দুঃখ আছে, তাই ভয়ে কিছু বলার আগে দুই ঠোঁট বেঁকে কেঁদে ফেললো। আরএম বুঝলেন না হঠাৎ কি হলো, তাই বলল, আবার কি হলো, কাঁদছিস কেন? তে কিছু না বলেই কাঁদতে লাগলো। আরএম একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেললেন। এবার বুঝলো তের কান্নার কারণ। তিনি জাংকুকের দিকে তাকিয়ে বললেন, তুই কি মানুষ হবি না নাকি? মেয়েটাকে ভয় দেখানোর মানে কি? আর তুই সন্ধ্যায় ওর গায়ে হাত তুলেছিস, এটা সত্য? জাংকুক এক দৃষ্টিতে দু হাত মুষ্টিময় করে কপাল কুঁচকে এখনো তের দিকে তাকিয়ে আছে। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, শুনছিস না? এই ধরনের মেয়েকে কি আদর করবো বসে বসে? জাংকুকের কথায় আরএম তেতে উঠলেন। ঠাস! জাংকুক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। গার্ডরা তো অবাক হয়ে সেসব দেখছে। হঠাৎ কি হলো কেউই বুঝলো না। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, বাবা তুমি আমার গায়ে হাত তুললে, তাও অন্য একটা মেয়ের জন্য।